আজ আপনি শুনবেন নিত্যানন্দ খাঁয়ের লেখা স্টেশনের সেই আতঙ্ক। গল্প পাঠে নীল, অবনীবাবু, হিতেন গড়াই এবং স্টেশন মাস্টারের চরিত্রে আমি সায়ন। শিউলির ভূমিকায় রীতি। নতুন স্টেশন মাস্টারের চরিত্রে অপূর্ব। প্রমোশনাল পার্টনার quickfindout.com। সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আজ রোববার, কাজেই সেরকম কোনো তাড়া নেই। সকাল থেকেই মনে মনে ভেবে রেখেছি গত পরশু মেলোডি থেকে কেনা ভীমসেন যোশীর কালেকশনটা আজ শুনব। ঘুম থেকে উঠে তাই একটু অলসভাবেই রয়েছি। সকালের চায়ের টেবিলে বসে খবরের কাগজটা সবে টেনে নিয়ে দেখতে যাব, এমন সময় মোবাইল ফোনটা বেজে উঠল। রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো আগন্তুক পত্রিকার সম্পাদকের গলা। হ্যালো, হ্যাঁ নীল, ব্যস্ত আছো নাকি? না না স্যার, বলুন। বলছিলাম যে আজ একটু আসবে, মানে আমার বাড়িতেই একটু দরকার ছিল। ঠিক আছে স্যার, আমি একটু পরেই যাচ্ছি বলে মোবাইলটা রাখলাম। বললাম বটে, কিন্তু মনে মনে যে একটু বিরক্ত হলাম না সে কথা বলবো না। কি আর করা যাবে, নামকরা পত্রিকার সম্পাদক বলে কথা। তাছাড়া ইউনিভার্সিটির পড়া শেষ করে যখন এখানে ওখানে কাজের জন্য ছুটোছুটি করছি, তখন এই অবনীবাবু মানে পত্রিকার সম্পাদক আমায় এই কাজের সুযোগ করে দেন। পত্রিকায় আমি অদ্ভুতুড়ে নামে একটা কলাম লিখি। আমাদের চারপাশে ঘটতে থাকা অদ্ভুত বা অলৌকিক ঘটনা নিয়েই এই কলাম। কতকটা হয়তো আমার বেপরোয়া স্বভাবের জন্যই এই কাজে আমি সফল হয়েছি। সেই সুবাদে গত 2 বছরে বেশ কিছু আশ্চর্য অভিজ্ঞতাও হয়েছে। তবে লোকে যাকে ভূত বলে তার দেখা আমি এখনো পাইনি। এত কিছু সত্ত্বেও বলতে দ্বিধা নেই, এই কলমের জোরেই আগন্তুক পত্রিকার কাজটি গত 2 বছরের মধ্যে বেশ বেড়ে গেছে। কাজেই এই লেখালেখিতে যা রোজগার হয় তা দিয়েই আমার একরকম চলে যায়। তবে সম্পাদক মহাশয়ের কিছু বেয়ারা আবদার আমায় সহ্য করতে হয়, এই যা। সকালের ব্রেকফাস্ট সেরে সোজা গিয়ে উপস্থিত হলাম অবনীবাবুর বাড়ি। আমাকে দেখেই, আরে এসো এসো, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম বলে ওনার স্টাডিতে নিয়ে গিয়ে আমায় বসতে দিলেন। কিছুক্ষণ এটা ওটা জিজ্ঞাসাবাদের পর বললেন, শোনো, একটা দারুণ খবর আছে। খবর যে একটা কিছু আছে সে আমি বেশ আঁচ করতে পেরেছিলাম। যাই হোক, আমিও একটু উৎসাহ নিয়েই বললাম, কি খবর স্যার? এ কথা শুনে অবনীবাবু একটু চাপা গলায় খানিকটা রহস্যের ভঙ্গিতে বললেন, ঝালদার নাম শুনেছ? হ্যাঁ, শুনবো না কেন, পুরুলিয়ার ঝালদা তো। একদম ঠিক। তা ওখানে কি তোমার যাতায়াত কিছু আছে নাকি? যাতায়াত ঠিক নয় স্যার, তবে আমার এক দুঃসম্পর্কের দাদা ঝালদা পঞ্চায়েতে কাজ করেন। বাড়ি যদিও পুরুলিয়াতে, সেই সুবাদেই দাদার অফিস দেখতে বেশ কয়েকবার ঝালদায় গেছি। আমার কথা শুনে অবনীবাবু যেন একটু নিশ্চিন্তই হলেন। বললেন, বাহ বাহ, বেশ বেশ, তবে তো আর কোনো চিন্তাই রইল না। আসল কথাটা এবার বলি শোনো। ঝালদার আগেই বেগুন কোদর নামে একটা স্টেশন পড়ে, জানো? এবার আমিও বেশ একটু উৎসাহ পেয়ে গেলাম। বললাম, ও মানে ওই ভুতুড়ে স্টেশনটা তো? হ্যাঁ হ্যাঁ জানি, এই তো 2009 সাল থেকে আবার সেখানে নাকি ট্রেন চলাচল শুরু হয়েছে, পেপারে দিয়েছিল। প্রায় 42 বছর পর আবার সেখানে এই প্রথম ট্রেন থামল। খুব সম্ভবত রাঁচি হাতিয়া প্যাসেঞ্জার।
অবনীবাবুর মুখে প্রশংসার হাসি। একদম ঠিক বলেছ। তা আমি কি চাইছি জানো, তুমি সেখানে একবার যাও, তারপর সেখানকার লোকেদের সঙ্গে কথাবার্তা বলে এ ব্যাপারে আরো কিছু তথ্য সংগ্রহ করে একটা বেশ জমাটি করে কলাম লেখো। ওই স্টেশন নিয়ে খবরের কাগজে আর লোকমুখে এতদিন ধরে চর্চা হলেও কোনো মাসিক পত্রিকায় ওই নিয়ে কোনো লেখাপত্র বেরিয়েছে বলে তো আমার মনে হয় না। কাজেই এ বিষয়ে আমরাই পায়োনিয়ার হব। তুমি বরং আগামী শুক্রবারই রওনা হয়ে যাও, বুঝলে? আমি তোমার টিকিটের ব্যবস্থা ইতিমধ্যে করে দিচ্ছি। শুক্রবার রাতে হাওড়া থেকে চক্রধরপুর প্যাসেঞ্জারে চেপে শনিবার সকালে পুরুলিয়া পৌঁছলাম। তবে এবার আর দাদার ওখানে গেলাম না, কারণ একটাই, আমার ওই ভুতুড়ে স্টেশনে যাওয়ার কথা শুনলে হয়তো দাদা বা কাকু কাকিমা সবাই মিলে যাওয়াটাই মাটি করে দেবেন। তাই ঠিক করলাম এবেলা একটা হোটেলে থেকে পুরুলিয়ার কাছে পিঠের জায়গাগুলো দেখব, তারপর বিকেলের ট্রেনে বেগুনকোদর গিয়ে কালকের দিনটা থেকে আবার রাতের ট্রেনে কলকাতা ফিরব। এই ছিল পরিকল্পনা। দুপুরের খাওয়াটা বাইরেই সারব, কাজেই হোটেলের রুমে ব্যাগ রেখে চোখে মুখে জল দিয়ে বেরিয়ে পড়লাম। সারা দিন ধরে সায়েন্স মিউজিয়াম, জেলা লাইব্রেরি এইসব ঘোরাঘুরির পর হোটেলের ভাড়া মিটিয়ে পুরুলিয়া থেকে বিকেলের ট্রেনে বেগুনকোদরের দিকে রওনা দিলাম। সচরাচর ট্রেন ঠিক মতোই চলে, তবে আজ একটু অন্য ঘটনা ঘটল। বিকেলের দিকে আদিবাসীরা কি কারণে যেন ট্রেন অবরোধ করেছিল, তাই কয়েক ঘন্টার রাস্তা পৌঁছতে লেগে গেল প্রায় 7 ঘন্টা। ফলে যখন পৌঁছলাম তখন প্রায় রাত 10টা বাজে। স্টেশনে নেমে দেখি আমি ছাড়া আর কোনো যাত্রী এখানে নামেনি। প্ল্যাটফর্ম সম্পূর্ণ নির্জন। কে জানে ঠিক জায়গায় নেমেছি তো? পেছনে ঘুরে খানিকটা এগিয়ে গিয়ে দেখি না, কোনো ভুল হয়নি। প্ল্যাটফর্মের একমাত্র পোস্টের আলোয় দেখলাম একটু দূরেই হলুদ বোর্ডে লেখা রয়েছে বেগুনকোদর। আর 7-5 না ভেবে আমি সোজা স্টেশন মাস্টারের ঘরের দিকে রওনা হলাম। কিন্তু সেখানে গিয়েও হতাশ হতে হলো। পাশাপাশি ঘরগুলোর কোনোটিতেই আলো জ্বলছে না। গেল কোথায় সব? রাতে কি তবে কোনো স্টেশন মাস্টার এখানে থাকে না? নিজের মনেই এসব বলাবলি করছি। বুঝলাম এর মধ্যে ডাকাডাকি করে কোনো লাভ হবে না। আশেপাশেও কোনো বাড়ির চিহ্ন পর্যন্ত নেই। অনেক দূরে জমাট বাঁধা জোনাকির মতো 4-5টা হলুদ আলো চোখে পড়ল। হয়তো 2-4 ঘর লোক রয়েছে ওখানে। এছাড়া চারপাশে বিস্তৃত মাঠ, মাঝে মাঝে মাটির ছোট ঢিবি আর তাল গাছ। ভীতু বা দুর্বল নার্ভের লোক আমি নই, কিন্তু এই স্টেশনে রাত কাটিয়ে দেওয়ার পরিকল্পনায় কিছুতেই আমার মন সায় দিল না। তার একটা বড় কারণ, এলাকার আশেপাশে দুষ্কৃতীদের বাড়াবাড়ির খবর প্রায়ই কাগজে পড়ি। ফলে এই জনহীন জায়গায় এমন একটা অবস্থার মুখে পড়ার কোনো ইচ্ছে আমার নেই। আমার ব্যাগে রাতের খাবার আর জল রয়েছে, তাই ওদিক দিয়ে খানিকটা নিশ্চিন্ত। এখন শুধু রাত কাটানোর একটা জায়গা পাওয়া গেলে। এইসব ভাবছি এমন সময় পেছন থেকে কে যেন ডাকলো, কোথায় যাবেন? এই নির্জন জায়গায় হঠাৎ মানুষের গলা পেয়ে একটু চমকে উঠেছিলাম। সঙ্গে সঙ্গে পেছনে ঘুরে দেখি একটা লোক লুঙ্গি আর ফতুয়া পরে দাঁড়িয়ে আছে। স্টেশনের ক্ষীণ আলোয় যা বুঝলাম,
তাতে মনে হলো লোকটার বয়স আন্দাজ 60-এর কাছাকাছি। মাঝারি উচ্চতা, মাথায় টাক, আর গায়ের রং কালোই বলা চলে। মুখ ভালো করে দেখা গেল না। যাবেন কোথায়? আবার প্রশ্ন করল লোকটা। এবার খানিকটা ধাতস্থ হয়ে বললাম, এখানে মানে থাকার জায়গা টায়গা আছে কোথাও? এখানে তো নাই, তবে যদি আপনার আপত্তি না থাকে রাতটুকু আমার ঘরে কাটায় দিতে পারেন। কথাটা শুনে বেশ নিশ্চিন্ত হলাম। মনে মনে ভাবলাম, যাক, রাতে অন্তত বেয়ারা কোনো লোকের খপ্পরে পড়তে হবে না। মুখে বললাম, বাঁচালেন মশাই, এখানে দাঁড়িয়ে এটাই ভাবছিলাম আজকের রাতটা কোথায় কাটাবো। ওহ, যা উপকার করলেন না আপনি, কি বলে যে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। কথাটা শেষ হলে আগন্তুক একটু হেসে বললেন, বুঝবেন বুঝবেন, এখন আসুন আমার সঙ্গে। বলেই আমার আগে আগে হাঁটা শুরু করলেন। আমিও তাকে অনুসরণ করলাম, কিন্তু একটা খটকা খানিকক্ষণের মধ্যেই আমার মনের আনাচে কানাচে ঘুরতে লাগলো। লোকটা যে ঘরের কথা বলল সেটা কোথায়? আশেপাশে তো কিচ্ছু নেই। তাছাড়া এতক্ষণ যে ব্যাপারটা খেয়াল করিনি, এবার সেটা মনে হলো। লোকটা এলো কোত্থেকে? আমি যখন ট্রেন থেকে নামলাম তখন তো স্টেশন পুরো ফাঁকা। কে জানে, হয়তো রহস্য রোমাঞ্চ নিয়ে সারাক্ষণ ঘাঁটাঘাঁটি করি বলেই এই সব প্রশ্ন মনে ভিড় করছে। মনের সব আশঙ্কা ঝেড়ে ফেলে আমি ভদ্রলোককে নিজের পরিচয় দিয়ে তার নাম জিজ্ঞেস করলাম। ভদ্রলোক বললেন, হিতেন চন্দ্র গড়াই। বলেই সামনের দিকে হাত উঁচিয়ে দেখালেন, ওই যে ওইটা আমার ঘর। দেখলাম সত্যিই হাত 10 দূরে একটা ছোট্ট ঘরে কেরোসিনের বাতি জ্বলছে। এটা হয়তো স্টেশন ঘরের পেছন দিকে বলে সামনে থেকে তখন দেখা যায়নি। ঘরের দরজা খুলে হিতেনবাবু আমায় ভেতরে আসতে বললেন। আসুন, ভিতরে আসুন। আমার আবার বাইরে থেকে এসে হাত পা না ধুয়ে ঘরে ঢোকার অভ্যেস নেই, সে যার ঘরই হোক না কেন। তাছাড়া ট্রেন জার্নির একটা ধকল আছে, চোখে মুখে একটু জল না দিলে সেটা কাটবে না। তাই একটু ইতস্তত করে বললাম, কিছু মনে করবেন না, একটু হাত পা ধোয়ার জল পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়। বলে হিতেনবাবু ঘরের বাঁ দিকে হাত দেখিয়ে বললেন, ওই দিকটা দেখুন, একটা কুয়া আছে, একটু কষ্ট করে জল তুলে নিতে হবে। না না, কষ্ট কিসের, আমি এক্ষুনি আসছি। বলে ঘরের দাওয়ায় কাঁধের ব্যাগটা রেখে কুয়োর দিকে হাত পা ধুতে গেলাম। তারপর ফিরে এসে ব্যাগ থেকে তোয়ালে বের করে হাত পা মুছে ঘরে ঢুকলাম। ঘরের ভেতর আসবাব বলতে কিছুই নেই। দুটো চৌকি, একটা স্টিলের বাক্স আর দড়িতে ঝোলানো রোজকার জামা কাপড়, এই যা। ঘরে ঢুকতেই ডান দিকে একটা ছোট্ট বেড়া দেওয়া ঘর বলে মনে হলো। রান্নাঘরটার হবে হয়তো। হিতেনবাবুকে জিজ্ঞেস করলাম, আপনার বাড়িতে আর কেউ নেই? না, আমি বিয়া করিনি, একলাই থাকি। স্টেশন বাবুর ভাই ফরমাস খেটে দি, রান্না করে দি, তাতেই আমার চলে যায়। এতক্ষণ পর আমার কথাটা মনে পড়ল। বললাম, আচ্ছা, এখানকার স্টেশন মাস্টারের দেখা পেলাম না তো, কোথাও গেছেন নাকি? শুনে হিতেনবাবু একটু হেসে বললেন, যাবেন আবার কোথায়? আমাদের কি কোথাও যাওয়ার জো আছে? আশপাশেই কোথাও আছে। এদিকটায় আবার চুরি ডাকাতি খুব বেড়েছে। স্টেশনের গুদামে মালপত্র থাকে তো, তাই হয়তো দেখাশোনা করতে গেছে। আচ্ছা, আপনি এই এত রাতে
এইখানে এলেন কেন? হ্যাঁ, দুঃসময়ে যে মানুষ আমাদের উপকার করে অন্তত তার কাছে কিছু গোপন করা চলে না। অগত্যা আমিও সব খুলে বললাম। সবকিছু শুনে মুহূর্তের জন্য হিতেনবাবুর মুখ যেন কেমন গম্ভীর হয়ে গেল, কিন্তু তারপরেই তিনি মুখে বিনয়ী ভাব এনে বললেন, হ্যাঁ, দেখেন দেখি, কথায় কথায় আপনাকে খাওয়া দাওয়ার কথা বলতেই ভুলে গেছি। আরে না না হিতেনবাবু, আপনি ব্যস্ত হবেন না, রাতের খাবার আমার সঙ্গে রয়েছে, আমি খেয়ে নেব। আপনি বরং এই স্টেশনটা সম্পর্কে আমাকে কিছু বলুন। মানে এই স্টেশন নিয়ে যেসব ভুতুড়ে গল্প টল্প শোনা যায় সেগুলো কি সত্যি? কোনো এক মেয়ের প্রেতাত্মা নাকি রেল লাইনের ওপর হেঁটে বেড়ায়, আপনি দেখেছেন কখনো? হিতেনবাবু এক ঝলক আমার মুখের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিলেন, বললেন, গল্প তাই হবে, কিন্তু আমার কাছে তো মনে হয় এই মাত্র সেই দিন ঘটল ঘটনাটা। আমি যে নিজের চোখে ঘুরতে দেখেছি, সে আজ থেকে প্রায় 40 বছর আগেকার কথা হবে। আমাদেরই গ্রামের এক মাইয়া শিউলি, তার সাথে বিয়া হয়েছিল পাশের গ্রামের একটা ছেলের, নাম হরেন মাহাতো। দুজনকেই চিনতাম। শিউলিকে তো আমি হতে দেখেছি, আমায় কাকা কাকা বলে ডাকতো। তা বিয়ার প্রথম কয়েক মাস বেশ কাটলো, কিন্তু তারপরে শুরু হলো উৎপাত। হরেন প্রায় রোজই মদ খেয়ে এসে শিউলিকে মারত। সেই ছোট্ট থেকে শিউলিকে দেখি। আমার নিজের মেয়ে থাকলে হয়তো ওর বয়সী হতো, তাই ওর কথা ভেবে খুব খারাপ লাগতো। মা মরা মেয়ে, বাপটারও শরীর ভালো ছিল না, কোন দিন মরে যাবে সেই ভেবে কোনো মতে তার বিয়া দিয়েছিল। কিন্তু হলো উল্টা, বাপ বেঁচে গেল, মরল মেয়েটা। সেদিন রাতে স্টেশনবাবু গুদামের দিকে দেখতে গেছিলেন, আর আমি স্টেশনের বেঞ্চিতে শুয়ে একটু গড়াচ্ছিলাম। বাইরে বেশ হাওয়া দিচ্ছিল, তাই হয়তো চোখটাও সবে লেগে এসছে। এদিকে আবার মালগাড়ি আসবারও সময় হয়ে গেছে। এমন সময় শুনি একটা মেয়ে মানুষের গলা, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এত রাতে এইখানে মেয়ে মানুষ এলো কোত্থেকে? এই ভেবে ধরপড় করে উঠলাম। ওমা, দেখি খানিক দূরে বসে শিউলি কাঁদতেছে। আমি তাড়াতাড়ি কাছে গিয়ে বললাম, কে রে তুই এইখানে? এত রাতে কি করছিস? কাঁদছিস কেন? আমি বোধ রাস্তায় নামাতে চাই। আমি না তাই শুনে রেগে গিয়ে ওকে গালি দিয়েছিলাম, তাই না আমাকে খুব মেরেছে। আমি আর বাঁচবো না কাকা, আমি মরবই। না না, ওসব কথা বলিস না মা, সব ঠিক হয়ে যাবে। তোর কপালটাই এমন, কি আর বলবি। এর মধ্যে সেইখানে দেখি স্টেশনবাবু এসে পড়েছেন। সব কথা শুনে তিনি তো খুব রেগে গেলেন। বললেন, এই সব বদমাইশদের না জেলে দেওয়া দরকার, জেলে। শালা জানোয়ার কোথাকার। তুই কাঁদিস না, যা ঘরে ফিরে যা। কাল একবার না হয় আমি নিজেই যাব, বুঝলি। এখন তুই বাড়ি যা। ওসব একা যাবি বা কি করে? হিতেন, তুমি বরং ওকে একটু বাড়ি পৌঁছে দিয়ে এসো, যাও। এই বলে স্টেশনবাবু চলে গেলেন। আমি শিউলিকে বললাম, এই বেঞ্চিটাতে বস, আমি হ্যারিকেনটা নিয়ে আসি। এই বলে আমি ঘরের দিকে আসছি, তখন মালগাড়ির আওয়াজ শুনতে পেলাম। কি বলবো আপনাকে, কেমন একটা ভয়ে বুকের মধ্যেটা মোচড় দিয়ে উঠল। আমি ছুটে গেলাম আবার স্টেশনের দিকে। ততক্ষণে দেখি শিউলি মালগাড়ির দিকে এগিয়ে যাচ্ছে।
আমি ওকে ধরার জন্য চিৎকার করে ছুটে গেলাম। শিউলি, যাস না মা, যাস না, দাঁড়া, যাস না, অন্য করিস না শিউলি। কথা ফুরাতে না ফুরাতে সে এক ঝাঁপ মারল মালগাড়ির সামনে। তারপরে বিকট চিৎকার। ও ভগবান, সে কি দৃশ্য আপনাকে বলে বোঝাতে পারবো না। মালগাড়ির গায়ে তখনও সাদা শাড়ির ছেঁড়া টুকরাটা লেগে উড়ছে। হিতেনবাবুর এতটা বলা শেষ হয়েছে, ইতিমধ্যে কেরোসিনের বাতির ওই আলোয় পরিবেশটা যেন একটু থমথমে হয়ে উঠেছিল। হিতেনবাবুর বলার ভঙ্গিতেই হোক আর ট্রেন যাত্রার ক্লান্তিতেই হোক, আমার ভেতরটা কেমন যেন কুঁকড়ে আসছিল। এমন সময় ঘরের মধ্যে দেখলাম একটা কালো ছায়া লম্বাভাবে পড়েছে। হ্যাঁ, আমি একটু চমকে গিয়ে বাইরে তাকালাম। হিতেনবাবু চৌকি থেকে নেমে বাইরের দিকে তাকিয়ে হেসে বললেন, আরে আসেন স্টেশনবাবু, এই এনার সঙ্গেই একটু কথা বলছিলাম। বলতে বলতে ঘরের মধ্যে প্রায় হিতেনবাবুরই সমবয়সী একজন ভদ্রলোক প্রবেশ করলেন। তাঁর পোশাক পরিচ্ছদ দেখে মনে হল ইনি স্টেশন মাস্টার। ঘরে ঢুকেই ভদ্রলোক আমায় প্রতি নমস্কার করে বললেন, এত রাতে এখানে কি করছেন মশাই? হ্যাঁ, কি আর করি, আবার প্রথম থেকে সব কিছু বলতে হলো। এরপর দু এক কথার পরে স্টেশন মাস্টার হিতেনবাবুকে বললেন, হিতেন, চলো দেখি আজ আবার কি হয়, গাড়ির সময় তো হয়েই গেল, এসো। হিতেনবাবু আমায় বললেন, আসুন না, আপনিও চলুন আমাদের সঙ্গে। হিতেনবাবু আর স্টেশন মাস্টার স্টেশনের দিকে হাঁটতে শুরু করলেন। কোথায় যাচ্ছেন দুজনে এ কথা মনের মধ্যে ঘুরপাক খেলেও আমি প্রায় মন্ত্রমুগ্ধের মতো ওদেরকে অনুসরণ করলাম। স্টেশনে এসে দেখি কেউ কোথাও নেই। গেল কোথায় সব? দু একবার ডাকাডাকিও করলাম, হিতেনবাবু, হিতেনবাবু, কিন্তু কই, কারোর কোনো সাড়া শব্দ নেই। শুধু মালগাড়ি আসার একটা ক্ষীণ আওয়াজ এগিয়ে আসছে। এরই মধ্যে হঠাৎ দেখলাম যেদিক থেকে গাড়িটা আসছে তার ঠিক উল্টো দিক থেকে একটা সাদা শাড়ি রেল লাইনের ওপর দিয়ে ভেসে আসছে। আমার কাছাকাছি আসতেই দেখলাম শাড়িটা যেন অদৃশ্য কোনো কিছুকে অবলম্বন করে জড়িয়ে ওপরে উঠে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই দেখলাম সেটা আর কিছুই নয়, একটা মেয়ের দেহ। অক্ষত দেহ নয়, ছিন্ন ভিন্ন দেহ। মাথাটাও এমনকি ঘাড়ের পেছনে ঝুলছে। ডান হাতের কনুইয়ের নিচের অংশ কোনো মতে চামড়ার সঙ্গে লেগে আছে, অথচ দেহটা সেভাবেই ভেসে যাচ্ছে আসন্ন মালগাড়ির দিকে। এই দৃশ্য দেখে আমি পাথর হয়ে গেলাম। মুহূর্তের মধ্যে আমার সব ধরনের জ্ঞান লোপ পেয়ে গেল। এটা কি বাস্তব না স্বপ্ন? শুধু বুঝতে পারলাম আমি চাইলেও আর জায়গা থেকে নড়তে পারছি না। আমার হৃৎপিণ্ড অসম্ভব জোরে লাফাতে শুরু করেছে, হয়তো এবার ফেটে যাবে। কিন্তু এরই মধ্যে আরো একটা দৃশ্য আমার বিস্ময়ের শেষ সীমাটুকু অতিক্রম করে গেল। দেখলাম কোথা থেকে স্টেশন মাস্টার আর হিতেনবাবু এসে দুজনে মিলে সেই দেহটাকে অনুসরণ করে চলেছেন এগিয়ে আসা সেই মালগাড়ির দিকে। মুহূর্তের মধ্যেই সশব্দে মালগাড়িটা ওদের তিনজনকেই ভেদ করে ছুটতে লাগলো। এইরকম দৃশ্য আর মালগাড়ির আওয়াজ সব মিলে আমার বাহ্য চেতনাকে গ্রাস করল। আমি সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে গেলাম। তারপর আর কিছুই মনে নেই।
যখন জ্ঞান ফিরল তখন সকাল হয়ে গেছে। আমি সেখানেই পড়েছিলাম। ধীরে ধীরে রাতের সব কথা মনে পড়ল, কিন্তু তখনও সবকিছু যেন গত রাতের এক ভয়ানক স্বপ্ন বলেই মনে হচ্ছিল। কোনো রকমে আমি উঠে আসতে আসতে হিতেনবাবুর বাড়ির দিকে রওনা হলাম। আশ্চর্য, বাড়ি কোথায়? এ তো ঝোপ জঙ্গলে ঢাকা একটা ভাঙাচোরা জায়গা। তার ঠিক বাঁ পাশে কুয়োর কাছে গিয়ে দেখলাম সেটা একটা বহু পুরনো ইট বেরিয়ে আসা পাত কুয়ো। ভেতরে তাকিয়ে দেখি জলের নামমাত্রও নেই, আবর্জনার স্তূপ হয়ে রয়েছে। অথচ কাল রাতে আমার মাথাটা কেমন ঘুরতে লাগলো। কোনো মতে নিজেকে সামলে নিয়ে সেই কালকের ঘরের জায়গায় এসে দেখি খানিক দূরে আমার ব্যাগটা পড়ে আছে। হাতে নিয়ে দেখলাম রাতের ফয়েলে মোড়া খাবার, জলের বোতল, তোয়ালে সব যেমনটা ছিল সেই রকমই রয়েছে। কাল রাতে তবে কোথায় ছিলাম আমি? আবার সব গুলিয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে কি সবই স্বপ্ন, নাকি আমিও আর বেঁচে নেই, মারা গেছি? আর কিচ্ছু ভাবতে পারছি না আমি। নিজের শরীরটাকে কোনো রকমে টানতে টানতে নিয়ে গেলাম স্টেশনের দিকে। স্টেশনের একটা বেঞ্চিতে বসলাম। খানিকক্ষণ পর প্যান্ট শার্ট পরা এক ভদ্রলোক সাইকেল থেকে নেমে স্টেশন ঘরে ঢুকতে যাবে এমন সময় আমাকে দেখে আমার দিকে এগিয়ে এলেন। আমার চোখ মুখের কি অবস্থা হয়েছে তা জানার উপায় আমার নেই। হয়তো কাল রাতের ঘটনার ছায়া তখনও আমার চোখে মুখে স্পষ্ট। তাই দেখেই লোকটা আমায় প্রশ্ন করলেন, কে আপনি? কোথায় যাবেন? প্রশ্নের বেশ কিছুক্ষণ পর আমি নিজের পরিচয় দিয়ে সব কথা খুলে বললাম। সবকিছু শুনে ভদ্রলোক যেন আকাশ থেকে পড়লেন। সর্বনাশ! কাল আপনি এখানে ছিলেন? আপনার বরাত ভালো মশাই। ওফ, আমার তো শুনেই কেমন হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। চলুন, আমার কেবিনে চলুন। বলে ভদ্রলোক প্রায় টানতে টানতে আমাকে নিজের কেবিনে নিয়ে গেলেন। জানলাম এই ভদ্রলোকই এখনকার স্টেশন মাস্টার। নাম মনোজ রায়। তার মুখেই শুনলাম, প্রায় বছর 40 আগে ওই মেয়েটি মারা যাওয়ার পর এখানে আরো দুজন মারা গিয়েছিল। একজনের নাম হিতেন গড়াই, আর একজন তখনকার স্টেশন মাস্টার। এরপর থেকে অনেকে ওই তিনজনকেই এই স্টেশনে রাতে ঘোরাফেরা করতে দেখে। এখানে রাতে কেউ থাকে না। আপনার ট্রেনটা কাল লেট করেছিল বলে আমিও চলে গিয়েছিলাম। মালগাড়ির ইঞ্জিন ড্রাইভারদের মধ্যে অনেকেই নাকি দেখেছে ওই মেয়েটার প্রেতাত্মার পেছনে ওই দুজন লোক ছুটে আসছে, যেন তারা মেয়েটাকে বাঁচাতে চায়। বহুদিন ধরে এরকম হয়ে আসছে। এই কারণে এতদিন ধরে এখানে রাতের দিকটায় কোনো ট্রেন থামতো না। যাই হোক, আমার বরাত যে ভালো সে কথার প্রমাণ আবারও পেলাম। মনোজবাবুর বদান্যতায় তাঁরই কোয়ার্টারে গিয়ে স্নান খাওয়া হলো। ভদ্রলোক সত্যিই অমায়িক, তার উপর কলকাতার বাসিন্দা, চাকুরি সূত্রে এখানে রয়েছেন। তাই আমার প্রতি তাঁর সহানুভূতির কোনো ত্রুটি রইল না। সেখান থেকে বিকেলের ট্রেনে পুরুলিয়া পৌঁছলাম। তারপর রাতে চক্রধরপুর প্যাসেঞ্জারে চেপে সকালে সোজা ঘরের ছেলে ঘরে। পরদিন অফিসে আমার মুখে সমস্ত কিছু শুনে অবনীবাবু উদ্বেগ প্রকাশ করার চেয়েও খুশি হলেন বেশি। বললেন, কি দেখলে তো কেমন একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা হলো বলো? যাও, এবার কদিন তোমার ছুটি। বাড়িতে বসে ঠান্ডা মাথায় বেশ জম্পেশ করে একটা গপ্প লিখে ফেলো। আর এই কথায় কি বলবো সেটাই ভেবে না পেয়ে আমি অবনীবাবুর কাছ থেকে বিদায় নিয়ে দরজার দিকে পা বাড়ালাম। নীল কিন্তু আবার পিছু ডাক। মনে মনে একটা বিরক্তির ভাব এলো। দূর, ভাল লাগে না।
আচ্ছা, বলছিলাম তুমি বিষ্ণুপুর গেছো কখনো? কোন বিষ্ণুপুর? কটা বিষ্ণুপুর আছে? বাঁকুড়ার বিষ্ণুপুরের কথা বলছি। না, মানে নদিয়াতেও তো একটা বিষ্ণুপুর আছে, তাই বলছিলাম। আমি ওনার মনের ভাব কিছুটা আঁচ করতে পেরে বললাম, দেখুন, ওই ভূত প্রেতের পেছনে আমি কিন্তু আর যেতে পারবো না। হ্যাঁ, আরে না 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 না, ভূত প্রেত না, একটা পুঁথি, প্রায় 350 বছরের একটা পুঁথি পাওয়া গেছে ওখানে। এই আজকেই পেপারে দিয়েছে, ঠিকানাও দেওয়া আছে। পুরনো ঐতিহাসিক দলিল দস্তাবেজের প্রতি খুব কৌতূহল আমার। সেটা জেনেই অবনীবাবু টোপটা ফেললেন। বেশ বুঝতে পারছি। বললাম, তা কি করতে হবে আমায়? বিশেষ কিছুই না, তুমি সময় মতো কদিন পর সেখানে একবার ঘুরে এসো, বুঝলে? তারপর ওই একটা জমাটি আর্টিকেল, এই আর কি। সংক্ষেপে, আচ্ছা ঠিক আছে বলে আমি সবে দরজার দিকে ফিরব, এমন সময় অবনীবাবু স্বর একটু নামিয়ে বললেন, পুঁথিটার বিশেষত্ব কি জানো? ইতিমধ্যে রটে গেছে পুঁথিটা নাকি অপয়া। এতক্ষণ আপনি শুনছিলেন নিত্যানন্দ খাঁয়ের লেখা স্টেশনের সেই আতঙ্ক। গল্প পাঠে নীল, অবনীবাবু, হিতেন গড়াই এবং স্টেশন মাস্টারের চরিত্রে আমি সায়ন। শিউলির ভূমিকায় রীতি। নতুন স্টেশন মাস্টারের চরিত্রে অপূর্ব। প্রমোশনাল পার্টনার quickfindout.com। সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। লেখক শ্রী নিত্যানন্দ খাঁকে জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা আমাদের প্রয়াসে আমাদের পাশে থাকার জন্য। আগামী রবিবার আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM, আপনার মনের সাথী, মনের গান।